আমি নিখুঁত নই, কখনো ছিলামও না। আর মানুষ নিখুঁত হয় না, এমন বিশ্বাস করিও নি। জীবনের প্রতিটি কোণে কিছু না কিছু কম থাকে, আর সেই কমটাতেই আমি নিজের মতো করে পূর্ণ। আমি ভুল করি, মাঝে মাঝে অবিচারও হয়ে যায়, কিন্তু আমি অনুভব করতে পারি ভুলের ওজন যখন মনে চেপে বসে, তখনই বুঝি আমি এখনো মানুষ আছি। আমি অপরাধবোধে ভুগি, কষ্ট পাই, চেষ্টা করি নিজের ভুল সংশোধন করতে, নিজের সঙ্গে লড়াই করি প্রতিদিন। আর এই লড়াইটাকে আমাকে ভালোবাসতে শেখায়। আমি নিজেকে জানি, বুঝি, তাই আয়নার সামনে দাঁড়িয়ে আমি শান্ত হাসতে পারি। নিজেকে জানার নামটাই শান্তি। আমি নিজের সব দোষ ঢেকে রাখতে পারি না, কারণ আমি মানুষ। আমার ভেতরে ভালো আছে, খারাপও আছে। আমি সব সময় ঠিক না, আর সব ভুল ইচ্ছে করে করিও না। কিছু সিদ্ধান্ত নেই না জেনেই, আর কিছু ভুল হয় নিজের অজান্তেই। তবু আমি ভুলের পর ব্যথা পাই, অভিমান হয় নিজের উপরে। আমি নিজের চোখে নিজেকে দেখি, ভুল করে ফেললেও বুঝি নিজের মধ্যে এক ধরনের অনুশোচনা জমে থাকে, যা হয়তো অনেকে টের পায় না। তবে আমি নিজেকে ত্যাগ করি না, আমি চেষ্টা করি বদলাতে। আর সেই চেষ্টাটুকুই আমাকে নিজের প্রতি সৎ থাকতে শেখায়। আমি এখনো নিজেকেই ভালোবাসি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে চলে এলো ঈদুল আজহা। আগামীকাল ঈদ, তাই আমার সকল প্রিয় ভাইয়া আপুদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। দোয়া করি আপনাদের ঈদের দিনটি অনেক অনেক সুন্দর এবং আনন্দে কাটুক। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি, তবে কিচেন থেকে নয়, কারণ আজকে আমাদের বাসায় সবাই রোজা রেখেছে। তাই রান্না কিংবা নাস্তার কোনো ঝামেলাই ছিল না। ভাবলাম বাসার টুকিটাকি কাজ করব, কিন্তু যেটা চিন্তা করি সেটা কি কখনো হয়? তো ভেবেছিলাম একরকম, হয়েছে অন্যরকম। তো কি হয়েছে আজকে আমার সাথে বা কি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো দেখার আলাদা একটা আনন্দ রয়েছে। যেহেতু রোজা রেখেছি, সকালবেলা ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, কারণ সেহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠেছিলাম। এরপর নামাজ আদায় করে কিছু সময় ঘুমিয়েছিলাম, তাই উঠতে বলতে পারেন অনেকটাই দেরি হয়েছে। বেলকনিতে এসেই দেখলাম অনেক সুন্দর সুন্দর কালারের পর্তুলিকা ফুটেছে, আর সেগুলো ডালগুলো ভেঙে ভেঙে অন্য একটা টবের মধ্যে লাগিয়ে দিলাম, যেন সেগুলো আমার কালেকশনে থেকে যায়। নতুন করে একটা টবের মধ্যে ফুল লাগিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছেন। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে, বলতে পারেন ঈদের বাজার। আর হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি, এটা আমার গতকালকের ভিডিও ছিল, কারণ একদিন আগের ভিডিওই আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে অনেক সময় লেগে যাবে, সেটা বুঝতেই পারছিলাম। ইচ্ছে ছিল আজকে ঘরটা গুছিয়ে নিব সম্পূর্ণরূপে, কিন্তু সেটা করব না, বাজার গুছাবো। যাই হোক, যেহেতু বাজারটা চলেই আসছে, তাই বাজারটা কি আগে গুছিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো এখানে বিভিন্ন ধরনের সবজি এনেছে, আর বেশ কিছু সবজি কিন্তু আমাকে কাটিয়েও রাখতে হবে। আমার যে হেল্পিং হ্যান্ড, সে কিন্তু ঈদের পর দিনেই দেশে চলে যাবে ছুটিতে। তো সে আসতে হয়তো বা কয়েকটা দিন দেরিও হবে, সেজন্য ভাবলাম যতটুকু সম্ভব একটু কোটা বাছা করে রাখতে হবে। বাজারের সঙ্গে সঙ্গে বেশ কিছু আমও কিন্তু এনেছে, এখানেই শেষ নয়। এটা তো একদম পাকা পাকা আম, দেখতে কিন্তু অনেক সুন্দর। প্রথমে ভেবেছিলাম দেখতে সুন্দর হলেও খেতে হয়তো বা খুব একটা ভালো হবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে ইফতারের পরে। আমগুলো এতটাই মিষ্টি ছিল, ইফতার পর যখন আমগুলো কেটেছি তখন দেখলাম মাশাল্লাহ অনেক সুস্বাদু ছিল আমগুলো। এক এক ধরনের আম এক এক প্রজাতির, আর টেস্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আমগুলো সত্যি অসাধারণ ছিল। আমি তো ভেবেছি ঈদের পরে আবার বেশ কিছু আম নিয়ে নিব। তো এখানে বেশ কিছু শুকনো বাজার এনেছে, সেগুলো আমি একটা একটা করে বের করে নিচ্ছি, এগুলো গোছাতে হবে। সেই সঙ্গে বাসায় বেশ কিছু মাছ রয়েছে যেগুলো গতকালকে নিয়ে এসেছে,
সেখানে প্রায় 5-6 কেজির মতো, সেগুলো কাটতে হবে। দেন হচ্ছে এখানে মুরগি এনেছে প্রায় 10-12টা, সেগুলো কেটে নিতে হবে। এছাড়া মশলা করার তো একটা বিষয় রয়েছে। যদিও সব কাজগুলো আজকে আমাকে অফ ক্যামেরায় করে নিতে হবে, কারণ এত কিছু ভিডিও করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু করেছি। তো প্রথমে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু মরিচ এনেছি, এগুলোকেও বোটা ছাড়াতে হবে। সবকিছু আস্তে আস্তে এক এক করে করে নিতে হবে। বলতে পারেন এক কথায় ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো যেহেতু কারওয়ান বাজার গিয়েছে, সেখান থেকে কিন্তু সবসময় অনেক বেশি বেশি করে বাজার নিয়ে আসে, যেগুলো আমার মান্থলি সবকিছুর প্রয়োজন হয়। তো এখানে ঈদের বাজার উইথ বলতে পারেন 1 মাসের জন্য মোটামুটি অনেক কিছু এনেছে। যদিও কাঁচা সবজি তো আর এতদিন থাকবে না, যতটুকু সম্ভব হয়তোবা সপ্তাহখানেক এগুলো প্রয়োজন হবে। তো এখানে কিন্তু বেশ কিছু মশলাও ছিল, চটপটির মশলা ছিল, বিরিয়ানির মশলা ছিল, আর সঙ্গে নুডলস ছিল। তো এগুলো মোটামুটি শুকনো বাজার আইটেম ছিল। তো এক এক করে আমি সবগুলোই বের করে নিচ্ছিলাম। কাজ দেখে আসলে আমাদের গৃহিণীদের বসে থাকলে চলবে না, সময় তো চলেই যাবে সময়ের মতো। তাই দেরি না করে ঝটপট করে বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। মূলত আজকে ইচ্ছে ছিল আমার পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করব। আর এই কাজে আমাকে আমার হেল্পিং হ্যান্ড যে রয়েছে, তিনি সাহায্য করবেন। তাকে আগে থেকেই বলে রেখেছিলাম। যেহেতু সকালবেলা আজকে রান্নার কোনো ঝামেলা নেই, আজকে রোজা রেখেছি তাই রান্না করব বিকেলের টাইমে। তো সেই চিন্তা ভাবনা করেই আজকে কিন্তু সকাল থেকে ভেবেছি কিচেনটাকে ভালো করে ক্লিন করব। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। কারণ যে মাছ মাংস নিয়ে আসছে এগুলোকে আগে গুছিয়ে নিতে হবে, তারপর ফ্রিজে তুলতে হবে। আর দেখতে দেখতে ঈদ চলে আসছে, আর ঈদের সময় খুব একটা বাকি নেই। আমার হাতে মাত্র আজকের দিনটা আর আগামী দিনটা বাকি আছে। আর হ্যাঁ, আমি তো ওই যে বারবার কিন্তু বলে নিচ্ছি আগামী দিনের কথাটা কেন বলছি, আমার ভিডিওটা তো একদিন আগের করা। তো যাই হোক, এখন মুরগিগুলোকে এক এক করে বের করে নিচ্ছি, আর বাজারগুলো যতটা সম্ভব আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। এগুলো ছাড়াও বাসায় আরও বেশ কিছু আম নিয়ে আসছে এবং অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে। প্রায় 1 বস্তার মতো পেঁয়াজ নিয়ে আসছে। তো সেগুলো কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। আসলে এতগুলো তো আর ঝুড়িতে রাখা যাবে না। এই যে দেখেন, এখানে 1 কার্টন আম নিয়ে আসছে। যদিও আমগুলো পুরোপুরি পাকা না, অর্ধেক কাঁচা পাকা এরকম আম নিয়ে আসছে। কারণ একসঙ্গে যদি এত আম পাকা থাকে, তাহলে সেগুলো তো খাওয়া পসিবল নয়। তো আমি এখন কার্টনটাকে নিয়ে যাচ্ছি অন্য রুমে, যেন আমি এগুলো ফ্লোরে একটু বিছিয়ে রাখতে পারি। এছাড়া কোনো আসলে ওয়ে নেই। এত আম তো কোথাও রাখতে পারবো না, বা ঝুড়িতে রাখলেও আম কিন্তু নষ্ট হয়ে যাবে। আম সবসময় আমি এভাবেই ফ্লোরিং করে তারপর রেখে দিই। আর পাকা আমগুলো এখানে নিয়ে আসছি। আর এই রুমে যেহেতু সবসময় ফ্যান চলেই, তাই ফ্যানের বাতাসে থাকলে একটু ভালোও থাকবে। তবে এক এক করে আমগুলোকেও সাজিয়ে নিচ্ছিলাম। আমগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট ছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজার ছিল। এত সুন্দর কালারের আমগুলো মানে দেখে মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলি। কিন্তু দুঃখের বিষয়, আমি তো রোজা রেখেছি। চাইলেও এই মুহূর্তে খেতে পারবো না। তাই ইফতারের পরেই আমগুলো খেয়েছিলাম। তো একটু একটু করে আমগুলোকে সাজিয়ে নিলাম। আমের গায়ে যদি কষ থাকে, সেটা কিন্তু অন্য আমের গায়ে যদি লেগে যায়, তাহলে আমটা দ্রুত নষ্ট হয়ে যায়। আর আমের বোঁটাটা সবসময় অন্য আম থেকে একটু দূরেই রাখতে হয়, তাহলে আম বেশি দিন ভালো থাকে। তো এই হচ্ছে আমাদের কোরবানির গরু। মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। যেহেতু আপনাদের ভাইয়া এখন ছুটি হয়নি, তাই আমাদের কিন্তু কোরবানি দিতে হচ্ছে তাদের অফিসে বসেই। তো গরুটা কিন্তু এখন অফিসেই রাখা আছে, আর সেখানে যেহেতু আরও লোকজন আছে, তারাই কোরবানি দিতে অনেক হেল্প করবে। সবাইকে দেখছি গ্রামের বাড়ি যাচ্ছে। পুরো ঢাকা শহরে কিন্তু মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে গেছেন। যারা গ্রামে যাওয়ার তারা অলরেডি চলে গেছেন। কিন্তু আমরা যেতে পারছি না। কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার ছুটি হয় না, খুব কমই হয়। যখনই হয় সেটাও খুব অল্প কয়েকদিনের জন্য। তাই যাওয়া আসার অনেক ঝামেলা হয়ে যায়। আর এখন তো কয়েক বছর পর্যন্ত একেবারেই ছুটি হচ্ছে না। তো কি আর করার? চাইলে হয়তোবা আমরা একাই চলে যেতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভাইয়া এখানে একা হয়ে যেত। আর আমার কাছে সেটা খুব একটা ভালোও লাগে না। তাই আমাদের খুব একটা গ্রামে যাওয়া হয় না ঈদ করতে। নিজের মতো করে এখন ঢাকাতেই সবসময় কোরবানি করা হয় বা ঈদ করা হয়। তো যাই হোক, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদের সবাইকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে,
তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এরই মধ্যে কিন্তু আমার বাসায় মোটামুটি অনেক কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। যদিও সেগুলো সব অফ ক্যামেরায় করেছি। কারণ ক্যামেরা বন্দি করার মতো ইচ্ছে ছিল না। তো যতটুকু করতে পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর চলে এলাম রান্না করার জন্য। কারণ রোজা রেখেছি। সবাই তো ইফতার করবে। তাই ঝটপট করে রান্নার আয়োজন করে নিচ্ছি। বাসায় রমজান মাসের মোটামুটি সব ধরনের বাজারই কিন্তু ছিল। তাই এক্সট্রা করে কিছুই আনতে হয়নি। আর আমার বাসায় সবসময় কিন্তু ভেষন, বুট এগুলো থাকেই। কারণ মাঝে, মাঝে আমি এগুলো দিয়ে নাস্তা তৈরি করি। আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। মাঝে, মাঝে এই ধরনের নাস্তাগুলো বানালে কি হয় একটা রমজানের মতো ফিল আসে। আর এই কারণে সবসময় রমজানের সমস্ত সরঞ্জামাদি আমার বাসায় থাকেই। তো আজকে কিন্তু রমজানের মতো করে একটু আয়োজন করে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চারা সবাই রোজা রেখেছে। আর সবথেকে মজার বিষয় হলো আজকে যে রোজা রেখেছি সেটাও কিন্তু না খেয়েই থাকতে হয়েছে। সেহরি খাওয়ার জন্য উঠেছি ঠিকই, কিন্তু আমার একটা টাইম ঠিক ছিল না যে মানে কয়টার সময় আজান দিয়ে দিবে। তো যখন আমরা খাবার খেতে বসেছি ঠিক সেই মুহূর্তেই দেখলাম যে আজান হচ্ছে। কি আর করার, তারপর উঠে গেছি। শুধুমাত্র পানি খেয়েই রোজা রাখতে হয়েছে। মানে সবকিছুর আয়োজন ঠিকই করেছি। আমি কিন্তু সন্ধ্যা রাতে রান্নাও করেছিলাম। ভোর রাতে উঠে আবার কিছু ভর্তাও করেছি। কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত আর খেতে পারিনি। শুধুমাত্র পানি মুখে দিয়ে নিয়ত করে রোজা রেখেছি। তো অনেকদিন পরে যেহেতু আজকে ইফতার আয়োজন করছি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। একটা রমজানের ফিল আসছিল। আর ঈদের আগে যদি রোজা না থাকে তাহলে ঈদের ফিলটাও কিন্তু আসে না। তো মোটামুটি কোরবানির ঈদের আগে যেহেতু আমরা ২টা-৩টা রোজা রাখি, তো সেক্ষেত্রে কিন্তু রমজানের একটা ফিল ভালোই কাজ করে। তো আমার মতো কারা, কারা আপনারা রোজা রেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এক চুলায় বুট সিদ্ধ করে নিচ্ছিলাম আর অন্যদিকে বেসনটা মেখে নিচ্ছিলাম। ইফতার বানাতে, বানাতে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সে আপু না ভাই আমি সঠিক জানি না। তার আইডির নাম আরিয়ান খান। তিনি জানতে চেয়েছেন, আপু অ্যাকুরিয়ামের অক্সিজেন মাস্কের পাইপ দিয়ে কি পানি বের হয়? আমাদের অনেক পানি বের হয়। এটা কেন হয় আপু বলতে পারবেন? এটা থেকে কিভাবে মুক্তি পাবো? পারলে জানাবেন আপু। আসলে আমাদের কখনোই অক্সিজেন পাইপ দিয়ে পানি বের হয় না। এখন আপনার অক্সিজেন পাইপের কোন জায়গা দিয়ে পানি বের হয় সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি। যদি অক্সিজেন পাইপের যে আমাদের মিটারটা থাকে সেখান দিয়ে পানি তো লিক হওয়ার কোনো কথাই নেই। আর অক্সিজেন পাইপ দিয়ে কেন বের হবে? একটা মাথা তো মিটারের সাথে থাকে আর একটা তো আমাদের অ্যাকুরিয়ামের ভেতরে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কোন জায়গা থেকে পানি বের হয় সেটা আপনি যদি উল্লেখ করতেন তাহলে হয়তোবা বলা যেত বা বুঝতে পারতাম। তবে আমার বাসায় বা আমার অ্যাকুরিয়াম থেকে এরকম কখনো হয়নি। অ্যাকুরিয়াম থেকে কখনোই পানি বের হয়নি। তো আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। এরপর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানিয়ে দিব। এরপর আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। যদিও তার নামটি আমি বুঝতে পারছি না। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমারও বোম্বাই মরিচের আচার অনেক পছন্দ। আমি প্রতি বছর আমের সিজনে দিয়ে রাখি। আপনার শপিংগুলো অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে চুড়িটা। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর চুড়ি প্রতিটি নারীরই কিন্তু অনেক অনেক বেশি পছন্দের, যে কারোই ভালো লাগবে। আর কাঁচের চুড়ি হলে সেটা তো কথাই নেই। আর ইদানিং আমিও কিন্তু যখনই মার্কেটে যাচ্ছি কিছু না কিছু চুড়ি নিয়ে আসছি। তবে এখন যা কিছু নিচ্ছি সেটা কিন্তু শুধুই মেয়ের জন্য, নিজের জন্য কিছুই নেওয়া হচ্ছে না। একটা সময় চুড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করতাম বা অনেক পরাও হতো। এখন খুব একটা পরা হয় না, ঝামেলা মনে হচ্ছে। কারণ সংসারের কাজ যারা করে তারা দেখবেন চুড়ি হাতে দিয়ে বসে থাকার মতো এত সময় নেই ভাই আমাদের হাতে। তাই পরতে পারি না। আর কোথাও গেলে যেহেতু বোরখা পরে যাই, তাই চুড়ি খুব একটা পরা হয় না। তবে হ্যাঁ, ভালো লাগে না এমনটা নয়। চুড়ি সাজিয়ে রাখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি পরি বা না পরি, আমার কালেকশনে অনেক কিছু থাকতে হবে বা অনেকগুলো চুড়ি থাকতে হবে। এটা আমার কাছে ভালো লাগে। তো আমি খুব শীঘ্রই একটা চুড়ির আলনা বানাবো। যেহেতু আমি আগে যে চুড়ির আলনাটা নিয়েছিলাম সেটা মেয়েকে দিয়ে দিয়েছি। ওর রুমের সাথে সেটা মানিয়ে গেছে। আর আমি এখন আবার একটা কাঠের চুড়ির আলমারি বানিয়ে নিব। যদিও অলরেডি সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। হয়তোবা কুরবানি ঈদের পর সেটা হাতে পেয়ে যাব। তো কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমি বুটটা রান্না করে নিচ্ছি। বুটের কিন্তু আলাদা একটা মসলা আমি তৈরি করে নিয়েছি, যেটা আমি রমজানেও আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। এভাবে যদি মসলা তৈরি করে বুট রান্না করা যায় তাহলে বুটের টেস্টেই কিন্তু পাল্টে যায়। তাছাড়া মুড়ি মাখাতে গেলে মুড়িটাও কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি এখানে আবার একটু আলাদা করে স্বাদি ম্যাজিক মসলা দিয়ে দিলাম।
এতেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আমার আপুদের কার কার ঈদের প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো এখনো অনেক কিছু এলোমেলো রয়ে গেছে। কখন কিভাবে কি করব জানি না। তবে সেটার ভিডিও আপনাদের সাথে হয়তোবা শেয়ার করতে পারব না। আর ঈদগুলো তো কিভাবে কি করব সেটাও আসলে আমার জানা নেই। কতটুকু পারবো সেটাও বুঝতে পারছি না। আর আমরা কিন্তু ঈদের দিনে বিশেষ করে কোরবানির ঈদে গরুর মাংসের সাথে রুটি পিঠা খাই। তো আপনারা কারা কি খান সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে আমাদের চালের গুঁড়া-টুড়া সবকিছু করা হয়েছে। এখন সেগুলোকেও শুকিয়ে নিতে হবে। এক কথায় বাসার ভিতরে কিন্তু অনেক কাজ, অনেক কিছু এলোমেলো রয়ে গেছে। তো একটু, একটু করে সবকিছুই গোছানোর চেষ্টা করছি। যেহেতু একা মানুষ, একাই সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। ঈদের আগে তো আজকেই শেষ ভিডিও ছাড়ছি আপনাদের সঙ্গে। আবার কবে ভিডিও দিতে পারবো সেটা আসলে জানা নেই। ঈদ নিয়ে তো একটু ব্যস্ত থাকবো। তারপর চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের সঙ্গে যেন ঈদ ব্লগ শেয়ার করতে পারি। তো আপনাদের কার কার ঈদ কেমন কাটলো সেটা জানার অপেক্ষায় থাকবো। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, এপারেতে যত ওপারেতে তত, মাঝখানে শত শত, সবাইকে নিয়ে ৫০০। ধাঁধার সঠিক উত্তর ছিল, এপারেতে ১৫০, ওপারেতে ১৫০, মাঝখানে শত শত, মানে ২০০। ১০০ যোগ ১০০। তো ধাঁধার উত্তর ছিল ৫০০। তবে একজন আপু কমেন্ট করে জানিয়েছেন, যার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু ৫০০ বলেছেন ঠিকই, কিন্তু তার এপারে ওপারে ২০০ ২০০ বলা হয়েছে। কিন্তু না, ধাঁধার উত্তর হবে এপারেতে ১৫০ আর ওপারেতে ১৫০ আর মাঝখানে শত শত। তো আজকের ধাঁধার উত্তর সঠিকভাবে কেউ দিতে পারেননি। তো আজকে কারণে আমি নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে, কোন ডাক্তার রক্ত নিয়ে রিপোর্ট দেয় না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।